প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে নোট আউট করে রেখেছি যে প্রথমে আমরা আলোচনা করব কন্টিনিউ নিয়ে, তারপরে হচ্ছে ব্রেক, তারপরে ফর, হোয়েল এবং অবশেষে হচ্ছে ডো হোয়েল। এই প্রত্যেকটি টপিক আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমেই কন্টিনিউয়ের কাজটা একদম ক্লিয়ার করব। দেখতে পাচ্ছ যে 620 নম্বরে যে এমসিকিউটা রয়েছে সেখানে এই কন্টিনিউয়ের কাজ আছে। এখানে অলরেডি একটি প্রোগ্রাম ডিক্লেয়ার করা আছে, এটা ফর লুপে দেওয়া আছে যে এখানে ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পদ হচ্ছে আমাদের 2 এবং একটা শর্ত দেওয়া আছে যে এই প্রথম পদের মানটা আমাদের সর্বোচ্চ 7 পর্যন্ত যেতে পারবে এবং ইনক্রিমেন্টও বলা আছে মানে ধারাটা কত করে বৃদ্ধি পাবে, এখানে 1 করে বৃদ্ধি পাবে মানে I++ বলা আছে। হ্যাঁ, আবার প্রিন্টেপে দেওয়া আছে যে এইচএসসি এক্সাম মানে মূলত আমাদের এই এইচএসসি এক্সাম এই লেখাটাই প্রদর্শন করতে হবে, মানে এটাকেই চাপাতে হবে। আর এখানে ইফে স্পষ্ট বলা আছে যে I = 3, মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা মূলত একটা ইকুয়ালকে আমরা 2 বারে প্রকাশ করি মানে 2 বার লিখে প্রকাশ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কন্টিনিউ, আর আমরা বলেইছি যে কন্টিনিউ কাজটা প্রথমে ক্লিয়ার করব। আসলে কন্টিনিউ আসলে একটা কন্ডিশন, এই কন্ডিশন দ্বারা বোঝায় যে এখানে ইফে যাকে বলা হয়েছে সে বাদ পড়বে, এখানে যাকে ইন্ডিকেট করা হয়েছে ইফে সে বাদ পড়বে আর বাকিগুলো আমাদের ছাপানো যাবে। তাহলে এখানে যেহেতু আমাদের প্রথম পদ 2 থেকে শুরু হয়েছে তাহলে আমরা প্রথমেই লিখব 2, আর ইনক্রিমেন্টটা যেহেতু 1 করে মানে 1 করে বৃদ্ধি পাবে, তারপরে আমাদের 2 এর পরে আমাদের হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5, তারপরে 6 এর পরে আমাদের 7, কারণ আমাদের শেষ পদ বলা আছে যে আয় আমাদের 7 পর্যন্ত যেতে পারে মানে আমরা 7 পর্যন্ত আমরা ছাপাতে পারবো আর কি। তাহলে সেই অনুযায়ী যদি আমরা উত্তর বলি তাহলে 1 2 3 4 5 6 এখানে টোটাল 6 বার ছাপানো হয়েছে, এখানে টোটাল 6 বার ছাপানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু কন্টিনিউ দিয়ে বলা হয়েছে যে যখন আয়ের মান হবে 3 তখন বাদ পড়বে। কন্টিনিউ কথার দ্বারা বাদ পড়া অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ইফে যাকে বলা হবে সে বাদ পড়বে। এখানে যদি ইফে আরও একটি এই মান ডিক্লেয়ার করা হতো তাহলে সেও কিন্তু বাদ পড়তো, কিন্তু এখানে শুধু আয়ের মান 3 বলা হচ্ছে তাহলে আমাদের 3 বাদ পড়ে যাবে। তাহলে 3 যদি বাদ পড়ে যায় তাহলে দেখতে পাচ্ছি আমরা তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 5 বার প্রদর্শিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? 5 বার প্রদর্শিত হবে। এই ছিল মূলত আমাদের কন্টিনিউয়ের কাজটি। আমরা তারপরে চলে যাব পরবর্তী ধাপটিতে। পরবর্তী ধাপটি ছিল আমাদের ব্রেকের কাজ। আমরা এখন ব্রেকের কাজটা শিখব, মানে ব্রেকের কন্ডিশনটা কীরকম হয় তা শিখব। এখানে 617 এমসিকিউতে দেখতে পাচ্ছ একটা উদ্দীপক দেওয়া আছে আর এখানে ব্রেক দেওয়া আছে, আর আমরা এখন ব্রেকের কাজটা আসলে কমপ্লিট করব। আবার এখানে একটা এই আমাদের প্রোগ্রামও ডিক্লেয়ার করা আছে ফর লুপে। এখানে প্রথম পদ দেওয়া আছে আমাদের 1 এবং এই প্রথম মানে এই আয়ের মানটা আমাদের সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে এবং আয়ের ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে মানে 2 করে বৃদ্ধি পাবে। আর ইফের উপরে আমাদের প্রিন্টএপটা দেওয়া আছে, মানে এখানে আইসিটি লেখাটি ছাপানোর কথা বলা আছে। হ্যাঁ, আর এখানে শর্তটা দেওয়া আছে এবং এরপরে দেওয়া আছে আমাদের ব্রেকের কাজটি। তাহলে ব্রেকের কাজটি আমরা এখন ভালো করে রপ্ত করব। এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ আমাদের 1 থেকে শুরু হয়েছে আর ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে, তাহলে আমাদের প্রথমেই 1 ছাপবো, তারপরে হবে আমাদের 3 এর পরে হবে আমাদের 5 7 9, এভাবে ক্রমান্বয়ে আমাদের এই ধারাটি বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু আমরা শর্ত ছিল আমরা 10 পর্যন্ত যেতে পারবো, তাহলে কিন্তু তারপরে 9 এর পরে যে আমাদের 11 আমরা ছাপতে পারবো না। এখন দেখবো আমাদের কন্ডিশনটা কী ছিল। এখানে ইফে বলা আছে যে I = 7, মানে যখন আয়ের মান 7 হবে তখন থেকে আমাদের প্রোগ্রামটিকে বন্ধ করে দিতে হবে। ব্রেক মানে থামিয়ে দেওয়া, ব্রেক মানে অনেকটা অংশ জুড়ে থামিয়ে দেওয়া। ব্রেক মানে হচ্ছে আমাদের অনেকটা অংশ জুড়েই থামিয়ে দেওয়া। ব্রেক মানে হচ্ছে আমাদের অনেকটা অংশ জুড়ে আমরা থামিয়ে দেব। তাহলে এখানে যেহেতু বলা ছিল যে আয়ের মান যখন আমাদের 7 হবে তখনই থামিয়ে দাও, তাহলে এখান থেকে আমাদের হিসাবে বাদ পড়ে আমাদের এই প্রিন্টের কাজটা। তাহলে উত্তর হয় এখানে 1 2 3, এখানে 3 বার ছাপানো হয়।
এখানে তারা উদ্দীপকে বলেছিল যে উদ্দীপক অনুযায়ী আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, আমাদের হিসাব অনুযায়ী কিন্তু এখানে 3 বার হয়। কিন্তু আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যে এই যে ইফ যে কন্ডিশন, এই কন্ডিশনের উপরে কিন্তু আমাদের প্রিন্টের কাজটি, তার মানে এই কন্ডিশন দেখার আগে আমাদের প্রিন্টের কাজ করতে হবে, যার জন্য আমাদের আরও অতিরিক্ত একবার ছাপবে। আমাদের কাজ অনুযায়ী কিন্তু এখানে আমরা 3 বার পাই, মানে এখানে 3 বার ছাপানোর কাজটি হয়। কিন্তু এখানে যেহেতু ইফের উপরে প্রিন্টের কাজটি, যার জন্য আমাদের অতিরিক্ত আরও একবার ছাপাতে হবে, আমাদের অতিরিক্ত আরও একবার ছাপাতে হবে। তাহলে অতিরিক্ত যদি আমরা যদি আরও একবার ছাপাই, তাহলে এখন হচ্ছে 3 বার আমার অতিরিক্ত আরও একবার ছাপাবো, তাহলে আমাদের ছাপাতে হচ্ছে কিন্তু এখানে 4 বার। শুধু এই কথাটার কারণে প্রিন্টেপ কথাটা যেহেতু উপরে, আর যদি এই ইফের নিচে প্রিন্টেপ থাকতো তাহলে কিন্তু আমরা 3 বারই ছাপাতাম। কিন্তু এখানে এই ইফের মানে কন্ডিশনের উপরে যেহেতু প্রিন্টেপটা, যার জন্য আমাদের 4 বার ছাপাতে হচ্ছে। তাহলে আমরা উত্তর বলতে পারি এখানে 4 বার প্রদর্শিত হবে। এই ছিল মূলত আমাদের ব্রেকের কাজটা। এখন আমরা পরবর্তী কাজ আমাদের ফর তার কাজটা করব। এই যে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফর। আমরা এখন ফরের কাজটা শিখবো। আসলে ফর লুপে কীভাবে আসলে একটা সি প্রোগ্রাম তৈরি হয় তা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করব। ফর হচ্ছে একটি লুপ, আর এটির অবশ্যই একটি স্ট্রাকচার রয়েছে। ফরের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ফরের ভিতরে আমাদের 3টি কাজ হয়। একটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, মানে প্রথম পদের কাজ। তারপরে হয় কন্ডিশন, এবং সর্বশেষটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, মানে ধারাটি কত করে বৃদ্ধি পেয়েছে তা। এবং ফরের নিচে আমাদের শুধু একটি কাজই থাকে, একটি কাজ হচ্ছে স্টেটমেন্ট। ফরের নিচে আমাদের একটি কাজই থাকে স্টেটমেন্ট, তারপরে মোটামুটি প্রোগ্রাম শেষ হয়ে যায়। শুধু এতটুকু জায়গায় আমাদের ধারণা নিলেই হয় যে ফর স্টেটমেন্টটা কীভাবে ঘটিত। ফরে প্রথম ধাপে আমাদের 3টি কাজ থাকবে। প্রথমটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, মানে প্রথম পদের কাজ, প্রথম পদের কাজ। তারপর হচ্ছে কন্ডিশন, মানে শর্তের কাজ, এবং সর্বশেষটি হচ্ছে ইনক্রিমেন্ট বা বৃদ্ধি। আর এই ফরের নিচে আরও একটি কাজ, এটিকে বলা হয় স্টেটমেন্ট, যেটাকে আমরা বলি এস সমান সমান এস প্লাস আই। স্টেটমেন্ট বলতে আমরা এটাকে বুঝি। এইগুলো জানলে আমাদের মোটামুটি ফরের কাজটা হয়ে যাবে। আসলে ফর বা অন্যান্য যে লুপ হচ্ছে 3টি, ফর লুপ, হোয়েল লুপ, ডো হোয়েল লুপ। এগুলোর সাহায্যে মূলত আমরা এই ধারার যুগগুলো করে থাকি, মানে যোগফল নির্ণয় করে থাকি। তাহলে চলো একটি উদাহরণের সাহায্যে ফর লুপটা মোটামুটি আমাদের ক্লিয়ার করা যাক। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক দেওয়া আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার। এই পর্যন্ত এগুলো আমাদের মেনটেন করতে হয়। আর এই প্রিন্টের পর থেকে যে গ্যাসগুলো, এগুলো হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার, এগুলো দিতে হয়। আর এখানে মূলত আমাদের ফরের কাজটা, এই এতটুক জায়গায় জুড়ে মূলত ফরের কাজটা, এগুলো আমরা এখন বুঝবো। তাহলে ফরে দেখতে পাচ্ছ যে প্রথম দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, মানে বোঝাচ্ছে যে i = 1, মানে আমাদের ধারাটা শুরু হয়েছে 1 থেকে। তারপরে যে কন্ডিশন, যে আয়ের মানটা সর্বোচ্চ n পদ পর্যন্ত আমরা যেতে পারবে, মানে i <= n, আয়ের মানটা আমাদের n পর্যন্ত যেতে পারবে। আর i++ আয়ের মানটা 1 করে বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে স্টেটমেন্ট, যার সহযোগিতা আমরা যুগের কাজটা সম্পূর্ণ করব। এটাকে বলা হয় স্টেটমেন্ট, s = s + i, এটাকে বলা হয় স্টেটমেন্ট। আর এখানে কিন্তু লেখা হয়েছে প্রিন্টের মধ্যে লেখা হচ্ছে এস, মানে এসতে আমরা বুঝিয়েছি যে আমরা যোগফল নির্ণয় করছি। তাহলে যেহেতু আমাদের আয়ের মানটা প্রথম এই 1 থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আমাদের আয়ের মান হবে আমাদের 1, তারপরে আয়ের মান হবে 2, কারণ এখানে যদি বলেছে যে i++ মানে 1 করে বৃদ্ধি পাবে। তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যেতে পারবে। এখন 10 পর্যন্ত যাওয়ার কারণ হচ্ছে এখানে বলা হয়েছিল যে এই এনের মান পর্যন্ত যেতে পারবে। আর এখানে কিন্তু বলা ছিল যে প্রোগ্রাম রান করলে আমরা কিবোর্ডে আমরা 10 টাইপ করব, যার জন্য আমরা কিন্তু 10 পর্যন্ত দিচ্ছি। এখানে যদি বলতো যে 20 আমরা এই কিবোর্ডে টাইপ করবো, তাহলে কিন্তু আমরা 20 পর্যন্তই যেতাম। এখানে যেহেতু আমরা লিমিটেশন 10, যার জন্য আমরা 10 পর্যন্ত গিয়েছি। আর এখানে তারা কিন্তু এই 10 পর্যন্ত যে এই আয়ের এস চেয়েছে, এস মানে যোগফল চেয়েছে, যার জন্য আমরা এগুলা যোগ করে দেব। তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই ফলাফলটা পেয়ে যাবো। এখন কীভাবে যোগ করব, যে 1-এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 3। তাহলে এই 3-এর সাথে আবার 3 যোগ করব, তারপরে আমরা পেয়ে যাব 6, 4 যোগ করলে পেয়ে যাবো 10, এই 5 যোগ করলে 15, 15-এর সাথে আমরা আরও 6 যোগ করে নেব, তাহলে 21, 21-এর সাথে আমরা আবার 7 যোগ করব 28, 28-এর সাথে আমরা আমাদের 8 যোগ করে নেব, তাহলে পেয়ে যাবো আমাদের 36, এই 36-এর সাথে আমরা আরও 9 যোগ করে নেব,
তাহলে আমরা পেয়ে যাবো 45, 45-এর সাথে আমরা যদি আরও 10 যোগ করে নিই তাহলে আমরা 55 পেয়ে যাবো। এই ছিল আমাদের যোগফল, তাহলে উত্তর বলতে পারি 55। ঠিক আছে, এই ছিল ফরের কাজটা। আসলে ফরের সহযোগিতা কীভাবে যোগটা করব। এখন আমাদের বাকি রয়েছে হোয়েলের কাজটা। তাহলে আমাদের হোয়েলের স্ট্রাকচারটা এখন লিখে নিই। স্বাভাবিকভাবে যেগুলো লিখতে হয় আমাদের এই সি প্রোগ্রামের ক্ষেত্রে স্বাভাবিকগুলো লিখবো, তারপরে হোয়েলের স্ট্রাকচারটা আমরা লিখবো। তাহলে হোয়েলের ভিতরে আমাদের একটা কন্ডিশন হবে। হোয়েল বলতে আমাদের কন্ডিশনকে বুঝিয়েছে, এবং কন্ডিশনের পরে আমাদের আর দুটি কাজ বাকি থাকবে। একটি হচ্ছে স্টেটমেন্ট আর আরেকটি হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট আমাদের থাকবে, তারপর প্রোগ্রাম শেষ করে দেবো। এই ছিল মূলত আমাদের হোয়েলের স্ট্রাকচারটি। তার মানে হোয়েলের ভিতরে কন্ডিশন থাকবে, তারপরে থাকবে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট। তাহলে এই অনুযায়ী আমরা একটি অঙ্ক সলিউশন করি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটি সি প্রোগ্রামের উদ্দীপক দেওয়া আছে, এখানে কিন্তু হোয়েলের কাজটা দেওয়া আছে। এখন ক্লিয়ার করে দেবো তোমাদের। এখানে হোয়েলে বলা আছে যে আমরা এই আয়ের মানটা যে জানিব তা অবশ্যই এই 10 থেকে ছোটো হতে হবে। হোয়েলে আয়ের মানটা জানিব তা 10 থেকে ছোটো হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, তারপরে যে স্টেটমেন্টগুলো বা ইনক্রিমেন্টগুলো ছিল তা দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে করব। এখানে কিন্তু তাহলে ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পদ এখানে ডিক্লেয়ার করে দিয়েছে যে আই ইকুয়াল হচ্ছে আমাদের 2, মানে প্রথম পদ হচ্ছে 2। আর এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে এই আয়ের মানটা 2 করে বৃদ্ধি পাবে। আর শর্ত হচ্ছে এখানে হোয়েলের যে এই 10-এর যে ছোটো হতে হবে আয়ের মানটা। তাহলে প্রথমেই আমরা যেহেতু প্রথম পদ 2 পেয়েছি, তাকে প্রথমে লিখবো 2। তাহলে বলা আছে 2 করে বৃদ্ধি পাবে, তারপরে হবে আমাদের 4, তারপরে হচ্ছে 6, তারপরে 8, এভাবে 10 পর্যন্ত যেত। কিন্তু এখানে তারা বলেছে 10-এর যে ছোটো হতে হবে, তাহলে আমরা 10 ছাপাতে পারবো না। তাহলে আমরা উত্তর হিসেবে বলতে পারি এখানে 2, 4, 6, 8। তাহলে তারা বলেছে প্রোগ্রামের আউটপুট কীরকম হবে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি প্রোগ্রামের আউটপুটটি হবে আমাদের 4। এখন মোটামুটি আমরা হোয়েলটা শেষ করলাম। এখন বাকি থাকে ডো হোয়েল। এটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আজকের আমাদের আলোচনাটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডো হোয়েলটাকে ক্লিয়ার করা। আমাদের ডোয়ের একটু স্ট্রাকচার রয়েছে। তাহলে আমরা প্রথমে ডো লিখবো। ডোয়ের ভিতরে আমাদের দুইটি কাজ হবে। ডোয়ের ভিতরে দুইটি কাজ, প্রথমটিকে বলা হয় স্টেটমেন্ট এবং পরেরটিকে বলা হয় আমাদের ইনক্রিমেন্ট। স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট করার পরে আমাদের শুধু হোয়েলটা বাকি থাকবে। তাহলে ডো হোয়েল হয়ে গেল। আর আমরা তো জানি আগেই পড়ে এসেছি আমাদের হোয়েলের মধ্যে শুধু থাকে কন্ডিশন। এই ছিল মূলত আমাদের ডো হোয়েলের স্ট্রাকচারটি। ডোয়ের ভিতরে আমাদের দুইজনের কাজ এবং নিচে হচ্ছে একজনের কাজ, এটা হচ্ছে হোয়েল। তাহলে এটার সমন্বয়ে আমরা একটা অঙ্ক সলিউশন করে নিই, তাহলে আমরা বুঝে যাব এটা আসলে কীভাবে গঠিত। এই যে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক, এটা হচ্ছে আমাদের ডো হোয়েলের উদ্দীপক। এখান থেকে আমরা একটা সলিউশন করব। এখানে ইন্টে আয়ের মান বলা আছে 1, এবং এই দেখতে পাচ্ছ যে এখানে শর্ত বলা আছে কিছু, যে বলা হয়েছে যখন আমাদের আই না এ বলা আছে, এই এর মান যখন 5 হবে এবং এর মান 9 হবে তখন কন্টিনিউ মানে বাদ পড়বে। 5 আর 9 নেওয়া যাবে না। আর এই ধারাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে 2 করে, মানে এ ইকুয়াল এ প্লাস 2, 2 করে বৃদ্ধি পাবে। আর এখানে হোয়েল মানে শর্ততে বলা আছে তুমি যে এই আয়ের মানটা 10 পর্যন্ত নিতে পারবা, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। 10 পর্যন্ত মানে এ লেস দেন অর ইকুয়াল 10, 10 পর্যন্ত নিতে পারবা। তাহলে যদি এটাকে আমি আউটপুট হিসেবে নিতে চাই, তাহলে এখানে প্রথমেই এর মান বলা আছে আমাদের 1, তাহলে 1 থেকে শুরু হবে। প্রথমে লিখবো আমরা 1, তারপর যদি ইনক্রিমেন্টটা 2 করে মানে 2 করে বৃদ্ধি পাবে, তারপরে আমাদের হবে 3, 3-এর পরে আমাদের 5, 5-এর পরে হবে 7, তারপর হবে 9। হ্যাঁ, তারা কিন্তু ইফে কিন্তু বলে দিয়েছে যে 5ও নিতে পারবো না, আবার 9ও নিতে পারবো না। কন্টিনিউ মানে এখানে যাকে ইন্ডিকেট করাবে তারা বাদ পড়বে। তাহলে এই দুজন বাদ, তাহলে আমাদের 5 হিসেবে বাদ পড়ে এবং বাদ পড়ে 9। তাহলে 5 আর 9কে বাদ দিলে থাকছে এখানে 1, 3 এবং 7। তাহলে সঠিক উত্তর হবে 1, 3, 7। এই ছিল মূলত আমাদের ডো হোয়েল জাতীয় কন্ডিশনগুলোর উত্তর। আজকে চেষ্টা করলাম মোটামুটি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো সি প্রোগ্রাম থেকে তুলে দেওয়ার। আর এরপরে যদি তোমাদের অন্যান্য টপিক নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও যে কোন টপিকটা থেকে ক্লাস চাচ্ছ।